আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো করোনার যে মহামারী, সেই মহামারী কিন্তু আমাদের দেশ থেকে একেবারেই বা সারা পৃথিবী থেকে একেবারেই নিঃশেষ হয়ে যায়নি, এটা এখনও চলমান। সুতরাং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, নিয়মিত মাস্ক পরিধান করবা, আর নিয়মিত তোমরা সাবান দিয়ে হাত ধোবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আসছি, যাতে তোমরা বাসায় থেকেও তোমরা শ্রেণী শিক্ষক বা টিচারদের সাহায্যে তোমরা পড়াশোনা শেষ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা আলোচনা করবো ধ্বনি ও বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো ধ্বনি এবং বর্ণ কি? ধ্বনি যদি আমরা বলি, ধ্বনি হচ্ছে যে কোনো জিনিসের মৌখিক রূপ। মুখে আমরা যেটা উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি, আর মৌখিক যে উচ্চারণ যে ধ্বনিটা করি আমরা, যেটা বলি, সেটাকে যখন আমরা লিখিত রূপ দিই তখন সেটাকে বর্ণ বলে। আমরা যদি একটা কনসেপ্ট, যদি একটা উদাহরণ দিই, তোমাদের কাছে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কোনো কেউ যখন একটা ধ্বনি উচ্চারণ করলো, যেমন ক একটা ধ্বনি, যখন খ একটা ধ্বনি, এখন এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু এক একটা চিহ্ন বা একটা প্রতীক বা একটা বর্ণ আছে। যেমন একজন ফরেনার বা একজন বিদেশি যদি আমাদের দেশে আসে, বা আমরা যদি কোনো বিদেশে যাই, তখন কিন্তু আমরা সেই ভাষার দীর্ঘদিন তাদের সাথে থাকতে থাকতে আমাদের তাদের ধ্বনিটা আমাদের শেখা হয়ে যায়। অথবা তারা আমাদের দেশে আসলে তাদেরকে আমরা আমাদের ভাষা শিখিয়ে দিই। তার মানে তাদের আমরা কিন্তু বর্ণ শিখাতে পারি না, অনেক ক্ষেত্রে তাদের আমাদের মৌখিকভাবে শুনতে শুনতে আমাদের ভাষাটা তারা শিখে যায়। যেমন আমরা যদি তাকে বলি ক, সেও ক বলতে পারে, কিন্তু ক প্রতীকটা কেমন সেটা হয়তো তারা জানে না। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে ধ্বনি, ধ্বনি হচ্ছে মৌখিক রূপ। ধ্বনি আমরা বলতে পারি মৌখিক রূপ। যেমন আমরা যেটা বলি ক, এই ক ধ্বনিটা এখন হচ্ছে ধ্বনি, কিন্তু এই ক, এই ধ্বনিটাকে যখন আমরা লিখিত আকারে রূপ দিব তখন সেটা হয়ে যাব বর্ণ। যেমন আমরা যদি ক যেই ধ্বনিটা বলি, সেটার এরকম একটা প্রতীক বা এরকম একটা চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করি। তার মানে এইটা হচ্ছে ক ধ্বনির বর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার যখন এ, বি, সি এরকম যখন আমরা এগুলো ধ্বনি, কিন্তু যখন এরকম প্রতীকের সাহায্যে বা চিহ্নের সাহায্যে প্রকাশ করি এ, বি, সি, তখন এগুলো বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তার মানে আমরা মৌখিকভাবে যেটা বলি সেটা ধ্বনি, বা মৌখিকভাবে যেটা উচ্চারণ করি সেটা ধ্বনি, আর মৌখিক যে উচ্চারণ যেটা করি সেটাকে যখন লিখিত আকারে রূপ দিই তখন সেটা বর্ণ হয়ে যায়। আশা করি তোমরা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দেখবো এই যে বাংলা ভাষার ধ্বনি দুই ধরনের, একটাকে বলে স্বরধ্বনি, একটাকে বলে ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখলাম ধ্বনি দুই ধরনের, একটাকে বলে স্বরধ্বনি, অন্যটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই যে স্বরধ্বনি, স্বরধ্বনি কোনগুলো? ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্য দরকার হয় না, বা নিজেরাই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, সেগুলোকে স্বরধ্বনি বলে। আর ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয়, বা অন্য কোনো ধ্বনির সাহায্যে উচ্চারিত হয়, অথবা স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়, সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। যদি আমরা কনসেপ্টটা আরেকবার বলি, যে ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলোকে স্বরধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। অথবা যে ধ্বনিগুলো স্বরধ্বনির উচ্চারণ ছাড়া, স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। এবার আসি আমরা, প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বললাম স্বরধ্বনি, তার মানে এই স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বা স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। তাহলে আমরা কি বুঝলাম? স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে, সেম ভাবে তাহলে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। তাহলে স্বরধ্বনির লিখিত রূপকে যদি স্বরবর্ণ বলে, কারণ আমরা জানি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। এবার আমরা আসি স্বরবর্ণ। এই স্বরবর্ণ আমাদের বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় 11টা স্বরবর্ণ রয়েছে। তাহলে স্বরবর্ণের সংখ্যা 11টি, আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে 39টি। তাহলে এই যে 11টা স্বরবর্ণ আর সাথে ব্যঞ্জন বর্ণ 39টা, টোটাল হলো কয়টি? 50টি। এই 50টি বলে বাংলা বর্ণমালা বা আলফাবেট। বাংলা আলফাবেট বা বর্ণমালা কয়টি রয়েছে? এই 50টি বাংলা আলফাবেট বা বর্ণমালা রয়েছে।
এখন দেখি প্রিয় শিক্ষার্থীরা, এই স্বরবর্ণের দুইটা রূপ আছে। স্বরবর্ণের কয়টা রূপ? দুইটা। একটা হচ্ছে পূর্ণ রূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখন দেখি আমরা স্বরবর্ণের দুইটা রূপ, যে পূর্ণ রূপ, অপরটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণ রূপ হচ্ছে 11টি আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে পরীক্ষায়, স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি? 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টি। এখানে যে পূর্ণ রূপ 11টি, এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে স্বর, সরায়া, রস্যই, যেগুলো আমরা পড়ি, এগুলো হচ্ছে পূর্ণ রূপ। স্বর, সরায়া, রস্যই, দীর্ঘই, রস্যাও, দীর্ঘ, এভাবে এরকম কয়টা আছে? 11টা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমরা বলছি এখানে সংক্ষিপ্ত রূপ আছে 10টা। এই সংক্ষিপ্ত রূপ কোনগুলোকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আবার কার চিহ্ন বলে। তাহলে আমরা সংক্ষিপ্ত রূপকে কি বলতে পারি? কার চিহ্ন বা কার বর্ণ। কার বা কার চিহ্ন বা কার বর্ণ, কার বর্ণ বলতে পারি। এবং সেগুলো কোনগুলো? আমরা জানি, এই যে সরাইকে আমরা সংক্ষিপ্ত কি লিখি? সরাইতে আকার, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা হচ্ছে স্বরবর্ণের পূর্ণ রূপ, আর এটা হচ্ছে কি? সংক্ষিপ্ত রূপ। আবার আমরা এরকম বলতে পারি রস্যইতে রস্যিকার, তাহলে এটা হচ্ছে কি? সংক্ষিপ্ত রূপ। আবার রস্যতে রস্যকার, এরকম রয়েছে। তার মানে এই যে স্বরবর্ণের পূর্ণ রূপ আছে 11টা, আর এই 11টার সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের এগুলো সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বা কার বর্ণ বলে। তাহলে কার চিহ্ন আছে 10টি। এখন তাহলে একটার কার চিহ্ন নাই, কোনটা? এই যে সরু, সরুতে কোনো কার চিহ্ন নাই, বাকি সবগুলোতে কি রয়েছে? আমাদের কার চিহ্ন রয়েছে। তাইলে এই সরু একটা যে কার চিহ্ন নাই, তার মানে কি এটার কি ব্যবহার নাই সংক্ষিপ্ত? ব্যবহার আছে, কিন্তু সেটা হয়তো আমরা সরাসরি দেখি না। এটাকে লীন বর্ণ বলে। তাহলে এই সরুকে আমরা লীন বর্ণ বলি। লীন বর্ণ। কেন এটাকে লীন বর্ণ বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি তোমাদেরকে বলি, যেমন এখানে কি লিখলাম? ক আকার কা, তার মানে এখানে কি রয়েছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আকার রয়েছে। আবার আমরা লিখতে পারি ক রসুকার কু, এখানে কি রয়েছে? রস্যও রয়েছে, রসুকার। আবার এখানে লিখতে পারি আমরা ক কার কো, এখানে ওকার রয়েছে। কিন্তু যখন আমরা বলবো ক, তার মানে এখানে কি আছে? এখানেও আছে। এখানে এই যে সরু যেটা বলছিলাম সেটা আছে। এখানে সরু লীন হিসেবে আছে, লুব্ধ অবস্থায় আছে, বিলীন অবস্থায় আছে, যেটাকে দেখা যায় না। কিন্তু এই সরুটা কখন আমরা দেখতে পারবো? যখন কর নিচে একটা হসন্ত দিব, তখন আমরা এখানে সরুটাকে প্রকাশ্য দেখতে পাবো। তার মানে প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির ভিতরে সরু লীন অবস্থায় থাকে, লুব্ধ অবস্থায় থাকে। এটাকে যখন হর্ষ চিহ্ন দেওয়া হবে, তখন সরু বের হবে। যেমন আমরা যদি এখানে গ লিখি, তাহলে এখানেও সরু আছে, তখন থাকবে এই গড় নিচে যখন হর্ষ চিহ্ন দিব, তখন এখান থেকে সরু বের হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? ধ্বনি। ধ্বনি দুই ধরনের বাংলা, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আবার দেখলাম স্বরধ্বনি। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বা স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। তারপর আমরা দেখলাম এই স্বরবর্ণের দুইটা রূপ আছে, একটা হচ্ছে পূর্ণ রূপ, আর একটা হচ্ছে কি? সংক্ষিপ্ত রূপ। আবার এখানে আমরা দেখলাম যে পূর্ণ রূপ হচ্ছে 11টি, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। সংক্ষিপ্ত রূপ নেই, সেটা হচ্ছে সরু। এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী, এই যে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। এরকম ব্যঞ্জন বর্ণের দুইটা রূপ আছে, একটা হচ্ছে পূর্ণ রূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পূর্ণ রূপ, এই ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ আছে 39টি। আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা জানি ফলা বলে। সংক্ষিপ্ত রূপ, এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে বা ফলা চিহ্ন বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ফলা রয়েছে 6টি ফলা রয়েছে, জফলা, বফলা, নফলা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফলা কোনটা? দেখো এই যে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ধ্বনি লিখছি। ধ্বনি লিখতে এই যে ধর নিচে ব আছে, দেখো এটাও কিন্তু ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ, এই বটা কিন্তু আমরা সংক্ষেপে লিখছি, এটাই হচ্ছে ফলা। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ লিখবো, তখন সেটাকে ফলা বলে। তাহলে ধ্বনি লিখতে নিচে যে বটা দিয়েছি, এই বটা হচ্ছে সংক্ষিপ্ত বয়ের সংক্ষিপ্ত রূপ, এ কারণে এটাকে ফলা বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম ব্যঞ্জন বর্ণের দুইটা রূপ, পূর্ণ রূপ 39টি, সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা হয়েছে 6টি। এখন আমরা দেখব স্বরবর্ণের ব্যবহার। স্বরবর্ণ 3 ভাবে ব্যবহার হতে পারে। স্বরবর্ণের পূর্ণ রূপ 3 ভাবে ব্যবহার হতে পারে। শব্দের আদিতে ব্যবহার হতে পারে, শব্দের মাঝখানে ব্যবহার হতে পারে, শব্দের শেষে ব্যবহার হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 3 ধরনের স্বরবর্ণের পূর্ণ রূপ ব্যবহার দেখতে পাচ্ছি। যেমন শব্দের আদিতে স্বরবর্ণের পূর্ণ রূপ ব্যবহার হতে পারে। যেমন আমরা যদি বলি ইলিশ, এই যে ইলিশ শব্দটা লিখলাম, দেখো
এই যে এখানে রস্যই, এটা হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ। তার মানে এটা কোথায় ব্যবহার হচ্ছে? শব্দের আদিতে, মানে শুরুতে এটা পূর্ণরূপ পাইলাম। এখন আমরা যদি বলি ভাউল, এই যে ভাউল লিখলাম, এখানে দেখো শব্দের মাঝখানে একটা স্বরধ্বনি পাইলাম এবং স্বরবর্ণ পাইলাম, এই স্বরবর্ণের এটা পূর্ণরূপ পাইলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন যদি আমরা তারপর যদি আমরা লিখি এখানে বই বা বই, দেখো এই যে বই, এটা কিন্তু বর্ণের শেষ বর্ণ। তার মানে আমরা শব্দের আদিতে স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহার করতে পারি, শব্দের মাঝখানেও স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহার করতে পারি এবং শব্দের শেষও স্বরবর্ণের পূর্ণরূপ ব্যবহার করতে পারতেছি প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা দেখব ব্যঞ্জন বর্ণ সে শব্দের আদিতে পূর্ণরূপ ব্যবহার করা যায়, শব্দের মাঝখানেও করা যায়, শব্দের শেষও করা যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব মাত্রার ভিত্তিতে এই বর্ণমালা, বাংলা যে বর্ণমালা, বাংলা বর্ণমালা 50টা, 11টা স্বরবর্ণ এবং 39টা ব্যঞ্জন বর্ণ, টোটাল 50টা। এই 50টা বর্ণকে মাত্রার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে মাত্রার উপর ভিত্তি করে 3 ভাগে, মাত্রার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে পূর্ণমাত্রা বর্ণ, আর একটা হচ্ছে অর্ধমাত্রা বর্ণ, 3 নম্বর হচ্ছে মাত্রাহীন বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিষয়টা আমরা কি করে দেখি? দেখো পূর্ণমাত্রা মাত্রাটা কি তোমাদের প্রশ্ন দেখো। মাত্রা হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ লিখলাম, এর উপরে কোনো দাগ আছে? নাই, এটা হচ্ছে মাত্রাহীন। এই যে উপরে যে দাগটা বা বার, এটাকে মূলত মাত্রা বলা হয়। যেমন আমরা যদি লিখি ম, দেখো এই যে উপরে একটা দাগ আছে, তারপর যদি লিখি ন, দেখো উপরে একটা দাগ আছে, এই যে পুরা যে মাত্রা বা দাগটা বা বার, এটাকে মূলত মাত্রা বলে। তাহলে এটাকে মাত্রাহীন, এ ও এগুলো মাত্রাহীন, তার উপরে দাগ নেই, আর এটা পূর্ণমাত্রা। আবার দেখি আমরা কখনো কখনো এরকম পিছনটা থাকে অল্প, এটা হচ্ছে অর্ধমাত্রা। তাহলে এই মূর্ধন্য লিখলাম, এটা অর্ধমাত্রার ধ্বনি, আর দন্তন্য লিখলাম, এটা পূর্ণমাত্রা, আর এ আর ও এটা হচ্ছে মাত্রাহীন ধ্বনি। ঠিক সেম, এই কারণে এই 50টা বর্ণকে 3 ভাগে ভাগ করেছে। এরকম পূর্ণমাত্রার বাংলা ধ্বনি রয়েছে 32টি, এই 32টি পূর্ণমাত্রার ধ্বনি রয়েছে। আর অর্ধমাত্রার ধ্বনি রয়েছে 8টি, বা বর্ণ রয়েছে 8টি, আর মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণ বেশি 10টি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, এগুলো কিন্তু স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি দুটো একসাথে ছিল। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি বা ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা ধ্বনি কয়টি, এভাবে আসতে হবে, তখন তোমরা কি করবে? যদি আমি কি খেয়াল করি, এই যে 32টা ধ্বনি, এই 32টা ধ্বনি এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটোটাই আছে। তাহলে আমরা এখানে স্বরবর্ণ লিখবো, এখানে ব্যঞ্জন বর্ণ লিখবো। এই স্বরবর্ণের যে প্রথম 6টা ধ্বনি, স্বর, স্বরায়া, রস্যই, দীর্ঘই, রস্যা ও দীর্ঘ, এই 6টাকে পূর্ণমাত্রা ধ্বনি বলে। প্রথম 6টা পূর্ণমাত্রা। তাহলে 32 থেকে 6টা যদি আমরা বাদ দিই, আমরা পাচ্ছি কয়টি? 26টি। তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারতেছি পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা 32টি, পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 26টি। আবার সেম ভাবে অর্ধমাত্রার ধ্বনি, যেমন এই 6টা ধ্বনির পর প্রথম 6টার পরে রি আসে, যে অর্ধমাত্রার একটা ধ্বনি আছে স্বরধ্বনি, সেটা হচ্ছে কি? রি। প্রিয় শিক্ষার্থীরা, অর্ধমাত্রার একটা ধ্বনি, সেটা হচ্ছে কি? রি। আর বাকি থাকে তাহলে কয়টি? 7টি। এই 7টা ধ্বনিকে ব্যঞ্জন ধ্বনির অর্ধমাত্রা ধ্বনি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাত্রাহীন ধ্বনি আমরা দেখেছি কয়টি ধ্বনি? 10টি। এই যে শেষের 4টা ধ্বনি, এ, ওই, উ, ও, এগুলো হচ্ছে মাত্রাহীন। এই 4টা ধ্বনি হচ্ছে মাত্রাহীন, শেষের 4টা। আর তাহলে এখানে থাকে কয়টি? 6টি। এই 6টি হচ্ছে মাত্রাহীন ধ্বনি। তাহলে আমরা দেখলাম মাত্রার উপর ভিত্তি করে পুরো বর্ণমালাকে 3 ভাগে ভাগ করছি আমরা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এই পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। এই যে পূর্ণমাত্রার 32টা ধ্বনি, এখানে কিন্তু স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুটোটাই আছে। তো সেগুলোকে যদি আমরা আলাদা করি, তাহলে আমরা স্বরবর্ণের পূর্ণমাত্রা ধ্বনি পাইছি, বর্ণ পাইছি 6টি, আর ব্যঞ্জন বর্ণের বর্ণ পাইছি পূর্ণমাত্রা 26টি। টোটাল 6 আর 26 32। এখন অর্ধমাত্রার যে বর্ণ 8টা, এখানে আমরা দেখি স্বরবর্ণের 1টি, আর ব্যঞ্জন বর্ণের কয়টি? 7টি। টোটাল 8টি। এখন মাত্রাহীন বর্ণ যদি আমরা দেখি 10টা। এই 10টার প্রথম 4টা, শেষের 4টা, এ, ও, ওই, ও, এই 4টা ধ্বনি মাত্রাহীন।
তাহলে দশটা থেকে চারটা বাদ দিয়ে থাকে কয়টা? ছয়টা। এই ছয়টা খণ্ড তো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো তোমরা জানো, এগুলো মাত্রা নেই, এগুলো উপরে মাত্রা দেওয়া হয়। এই যদি আমরা ধ্বনিকে চিন্তা করি তাহলে এগুলো ভাগ করা যাবে। আমরা কি জানলাম আজকে? ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, আর ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করলে সেটাকে বর্ণ বলে। তাহলে আমরা বলতে পারি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তারপরে আমরা দেখলাম যে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে সেটাও আমরা একটু জানলাম। আবার স্বরধ্বনি লিখিত রূপকে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে, ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। আবার আমরা দেখলাম এই যে স্বরবর্ণ 11টা রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টা, টোটাল 50টা। এই 50টাকে বাংলা বর্ণমালা বলা হয়। তারপরে যদি আমরা চিন্তা করি এই যে 11টা যে ধ্বনি রয়েছে, সেই 11টা ধ্বনির যে 11টা স্বরধ্বনি রয়েছে, এগুলোর দুইটা রূপ, একটা হচ্ছে পূর্ণরূপ, একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। তাহলে পূর্ণরূপ যেগুলো রয়েছে সেগুলো 11টি, আর সংক্ষিপ্ত রূপকে কান চিহ্ন বা কার বর্ণ বলে। আবার ব্যঞ্জনধ্বনি যেগুলো রয়েছে সেগুলোরও দুটো রূপ রয়েছে, পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ফলা আছে 6টা। তো সেভাবে আমরা দেখলাম, আমার মাত্রার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমরা সমস্যার সমাধান দিব এবং ক্লাসও তোমাদের সমস্যার সমাধান দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।